Morning everybody. Good morning, sir. How are you? I am fine. Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are going to learn about person and possessive case. আজকে আমরা আলোচনা করব পারসন এবং পজেসিভ কেস। এটা আজকে আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে? তো লেট স্টার্ট, শুরু করা যাক। দেখো এখানে দেখো আমরা পারসন বলতে কি বুঝি? পারসন মানে পুরুষ বা ব্যক্তি, তাই না? এখন এই পারসন এটা পুরুষ বা ব্যক্তি, এটা আমিও হতে পারে, তুমিও হতে পারো, সে হতে পারে, তাহারা ইত্যাদি যেটাই হয়, মানে যেটা দ্বারা কোনো ব্যক্তি বোঝাবে সেটাই হচ্ছে পারসন, ঠিক আছে? এখন দেখো এখানে কতগুলো পারসন লেখা আছে আমাদের বোর্ডে, এখানে সুন্দর করে লক্ষ্য করো। দেখো সবাই, প্রথমে কি লেখা আছে? আই। আই মানে কি? আমি। ওই মানে কি? ওই মানে আমরা। দে মানে তাহারা। হি মানে সে মানে সে। হিটা ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে আর সে ব্যবহার হয় মেয়ের ক্ষেত্রে, তাই না? তাহলে দেখো এইগুলো পারসন। এই পারসনের বিভিন্ন রূপ আছে। একটা পারসনের তিনটা রূপ থাকে। রূপ মানে কি? গঠন। একটা পারসন তিনভাবে গঠন হয়। যেমন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথম লাইন, এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট আকারে ব্যবহার হয়। আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করবো এই লাইনটা কি হয়? সাবজেক্ট আকারে ব্যবহার হয়, ঠিক আছে? আর যেমন দেখো যে আইটা কি সাবজেক্ট, আইয়ের অবজেক্ট কি মি। আর এটার পজিটিভ কেস হচ্ছে মাই। পজিটিভ কেস কি এটা আমরা পরে আসছি আলোচনায়। পজিটিভ কেসটা হচ্ছে ওই জিনিস যে পারসনের বাংলা অর্থ করলে বাংলায় রয়ের মতো উচ্চারণ হয়, সেটাকে বলা হয় পজিটিভ কেস। আমরা যখন কোনো পারসনের উচ্চারণ করব, সেটার উচ্চারণ যদি মানে ওই শব্দের শেষে বা পারসনের শেষে যদি র থাকে, বাংলা র, তাহলে বুঝতে হবে ওটা পজিটিভ কেস, ঠিক আছে? যেমন এখানে দেখো আই মানে কি আমি, মি মানে কি আমাকে, মাই মানে কি আমার। তাহলে আমি যদি এখানে লিখি আমার, সরিয়া ময়াকার র, আমার, তাহলে যে র হলো না? তার মানে কি যে পারসনের বাংলা অর্থ করে বাংলা অর্থ লিখলে এটা মানে উচ্চারণটা রয়ের মতো হবে, সেটা হচ্ছে পজিটিভ কেস। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা পারসনের তিনটা করে রূপ থাকে। সাবজেক্টিভ, যেটাকে আমরা বলি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। সাবজেক্টিভ কেস মানে কি? এই লাইনটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে? আর অবজেক্টিভ কেস মানে কি? এইটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। আর পজিটিভ কেস এইটা হচ্ছে, এটা বাংলা রয়ের মতো উচ্চারণ হবে। এটা পজিটিভ শব্দের অর্থ অধিকার বোঝাচ্ছে, ঠিক আছে? এটা আমরা উদাহরণে বুঝতে পারবো। তাহলে দেখো আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, তাই না? এগুলোর অর্থ আমরা জানি, বাংলা অর্থ। আই মানে আমি, উই মানে আমরা, দে মানে তাহারা, হি মানে সে, সি মানেও সে। এটার পার্থক্য হচ্ছে ছেলে হলে হি আর মেয়ে হলে সি। মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, দেম মানে কি তাদেরকে, হিম মানে কি তাকে, হার মানেও কি তাকে। এখানে দেখো মাই মানে কি আমার, আওয়ার মানে কি আমাদের, দেয়ার মানে কি তাদের বা তাহাদের, হিস মানে কি তার, হার মানে কি তার। দেখো এই যে পজিটিভ কেসের যে পার্সনগুলা, এগুলা সবার বাংলা অর্থ করলে রয়ের মতো উচ্চারণে এসেছে, তাই না? তাহলে এইরকম যখন বাংলা রয়ের মতো উচ্চারণে আসবে তখন সেটাকে আমরা বলবো পজিটিভ কেস। তার মানে আমরা কি জানলাম? যে একটা পার্সনের তিনটা রূপ হয়। তিনটা রূপ কি কি? এই যে সাবজেক্ট, তারপরে কি অবজেক্ট, তারপরে পজিটিভ কেস, তাই না? দেখো এখন আমরা একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবো এটা। আমি যদি এখানে লিখি যে আমি একজন শিক্ষক, তাই না? এটার ইংরেজি কি হবে? আই এম এ টি এ সি এইচ ই আর, টিচার, তাই না? আমি যদি এখানে লিখি এইটি আমার কলম, ঠিক আছে? তাহলে এখন এটাকে কি হবে? দিস ইজ মাই পেন। দেখো এই যে মাই এটা পজিটিভ কেস না? এই যে বাংলা পার্সনের এই যে আমার এই পার্সনের শেষে রয়ের মতো উচ্চারণ আছে না? তাহলে যখন কোনো পার্সনের রয়ের মতো উচ্চারণ থাকবে সেটা কি হচ্ছে? পজিটিভ কেস। তাহলে আয়ের প্রথম যে ফর্ম সেটা হচ্ছে আইটা কোথায় ব্যবহার হয়? সাবজেক্ট হিসাবে। যেমন দেখো যেখানে আইটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না? আয়ের অবজেক্ট কি মি না? এখন মিটা কিভাবে হবে সেইটা দেখো। যেমন দেখো সে আমাকে একটি বই দিল মনে করো, তাই না?
তাহলে এটার ইংরেজি কী হবে? হি গ্যাভ, GAV, গ্যাভ মি, এ বুক, BOOK, বুক। হি গ্যাভ মি এ বুক, সে আমাকে একটি বই দিল। দেখো সে কাকে বই দিল? আমাকে না? তাহলে এই যে এখানে দেখো মি মানে কি? আমাকে। এই যে আমরা আয়ের যে তিনটা রূপ দেখলাম, আই, মি, ম্যাই, তাহলে আইটা কি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না? এখানে দেখো আইটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, আর অবজেক্ট কি? আয়ের অবজেক্ট কি? মি। এটা অবজেক্টিভ কেস, তাই না? যেমন দেখো এই যে মি, হি গ্যাপ, সে দিল, কি দিল? আমাকে। মি মানে আমাকে, তাহলে মিটা এখানে অবজেক্ট না? এখন ক্লিয়ার যে পার্সনের যে তিনটা রূপ আছে, প্রথম লাইনের যে রূপটা এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, আর দ্বিতীয়টা ব্যবহার হয় অবজেক্ট হিসাবে। আর এই যে সর্বশেষ যেটা ডানি, এটা যেটা পজিটিভ কেস, এটা পজিটিভ কেসের ব্যবহার হয়। পজিটিভ কেস বলতে আমরা বুঝবো যে পার্সনের বাংলা অর্থ করলে রয়ের মতো উচ্চারণ হয়, সেটাকে বলা হয় পজিটিভ কেস, তাই না? এখন দেখো এখানে পজিটিভ কেস হয়, আমরা যখন পজিটিভ কেস গঠন করব তখন দুইভাবে গঠন করতে হবে, ঠিক আছে? আমি যদি বলি রহিমের বাবা, আচ্ছা, তারপরে যদি বলি সরি এটাও লিখবো না, তোমরা যেটা বুঝতে পারবে সেটা লিখবো। কলমের নিব। দেখো আমরা এখানে লক্ষ্য করবো, দেখো এই রহিম এটা পার্সন না? এই যে এটা রয়ের মতো উচ্চারণ আছে, তাই না? এটা দেখো কলমে এটা কি পার্সন না? দেখো এখানে কি আছে? রয়ের মতো উচ্চারণ আছে। তাহলে আমরা যখন এই পজিটিভ কেস গঠন করব তখন আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে পার্সনের পজিটিভ কেস করব এটা ব্যক্তি না বস্তু। যখন আমরা পজিটিভ কেস গঠন করব তখন এটা আমরা খেয়াল করতে হবে এটা ব্যক্তি না বস্তু। ব্যক্তি হলে একটা নিয়ম, বস্তু হলে আরেকটা নিয়ম। ব্যক্তি যদি হয় তাহলে ওখানে আমরা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এর যোগ করব। পজিটিভ কেস গঠনের ক্ষেত্রে যদি ওইটা ব্যক্তি হয় তাহলে পজিটিভ কেস গঠনের ক্ষেত্রে যদি ওইটা ব্যক্তি হয় তাহলে আমরা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস ব্যবহার করব। আর যদি বস্তু হয় তাহলে ওই পার্সনের আগে অফ ব্যবহার করব আমরা, অফ, ঠিক আছে? যেমন দেখো রহিমের বাবা, তাহলে রহিম, RAHIM, রহিম এটা ব্যক্তি না? এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিলাম, দিয়ে এর যোগ করলাম, তাহলে কি হয়ে গেল? রহিমস, মানে রহিমের বাবা, তাহলে রহিমস ফাদার, FATHE আর ফাদার, রহিমস ফাদার, রহিমের বাবা, তাই না? এখন দেখো এখানে কলমের নিব, তাহলে দ্য নিব অফ দ্য পেন, কলমের নিব। দেখো এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস ব্যবহার হয়েছে আর এখানে অফ ব্যবহার হয়েছে। কেন ব্যবহার হয়েছে? এটা হচ্ছে ব্যক্তি, এই জন্য অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এর যোগ করতে হবে। আর এটা বস্তু হলে কি হবে? ওই পার্সনের আগে কি ব্যবহার করব আমরা? অফ। দেখো এখন এখানে অফ ছাড়াও কি ব্যবহার হয়েছে? এখানেও দা ব্যবহার হয়েছে, এখানেও দা ব্যবহার হয়েছে। কেন ব্যবহার হয়েছে? এটা নির্দিষ্ট, আমরা এটা পরে ক্লাসে শিখবো। আর্টিকেলের ব্যবহার যখন এন দিকে আর্টিকেল বলা হয়, তাই না? এটার ব্যবহার পরে শিখবো আমরা। তাহলে এখানে দেখো কলমের নিব, তাহলে কলম এটা বস্তু না? এই যে পজিটিভ কেস র, এখন এইটার আগে কলমের আগে আমার কি বসাতে হবে? দা বসাতে হবে, দা পেন। কিন্তু এই যে দেখো এখানে দেখো অফ দা পেন, কিন্তু এর আগে আবার এই যে নিবের আগে দা হলো কেন? এটা নির্দিষ্ট হয়ে গেছে এই জন্য। তাহলে নিবটা কিসের? কলমের ময়কার মের র আছে না? যেই পার্সনের শেষে বাংলা অর্থ করলে রয়ের মতো উচ্চারণ হবে সেটাই হচ্ছে পজিটিভ কেস। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আসলে একটা পার্সনের কয়টা রূপ থাকে? তিনটে। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে পজিটিভ কেস, তাই না? সাবজেক্টিভ কেস মানে এই লাইনটা সাবজেক্ট হিসাবে বসবে, অবজেক্টিভ কেস মানে এটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবে ব্যবহার হবে, আর পজিটিভ কেস যেটা এইটা মানে বাংলা রয়ের মতো যেটা উচ্চারণ হবে। এই পজিটিভ কেস আবার যেটা ব্যবহার সেটা আমরা জানলাম। কি জানলাম? যে পজিটিভ কেস গঠনের ক্ষেত্রে যদি ওই মানে পজিটিভ কেস গঠনের ক্ষেত্রে যদি সাবজেক্ট ব্যক্তি হয় বা পার্সনটা ব্যক্তি হয়, যেটাই হোক, ব্যক্তি হলে কি হবে? অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এর যোগ করতে হবে, তাই না? আর যদি বস্তু হয় তাহলে আমরা অফ ব্যবহার করব। ক্লিয়ার? আবারও শোনো, এই পজিটিভ কেস এইটা একটু জটিল, এটা মনে রাখতে হবে। কোনো পার্সনের বাংলা অর্থ করলে রয়ের মতো উচ্চারণ যদি আসে তাহলে সেটাই পজিটিভ কেস, ঠিক আছে? যেমন মায় মানে আমার, আওয়ার মানে কি আমাদের, ইয়োর মানে কি তোমার, এগুলোর সবার শেষে র আছে না? এই পজিটিভ কেস যখন আমরা গঠন করব সেন্টেন্সে তখন
দুইটা নিয়ম খেয়াল করতে হবে। যদি ব্যক্তি হয় তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস হবে, আর যদি বস্তু হয় তাহলে অফ ব্যবহার করতে হবে। তো সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। নো মোর টুডে, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।